বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের একটা ডকুমেন্টারি ফিল্ম দেখব, যেটা কিনা 1975-এরই, তো যত সম্ভব 15ই আগস্টের যে ঘটনা, শেষ রাতের যে ঘটনা, সেটা নিয়েই একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে। এবং এটা নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করছি এবং সেই দিন যে কি ঘটেছিল সেটাও দেখেছি, জানি এবং আরো বেশি করে জানার ইচ্ছে থাকে তোমাদের মধ্যেও রয়েছে, কারণ তোমরাও আমি জানি যে বিভিন্ন এই ধরনের ভিডিও দেখছো, এখনো দেখছো এবং জানার চেষ্টা করছো ইতিহাসটা। আর আমরাও যেহেতু ইন্টারেস্টেড এই বিষয়ে, সেই জন্য আমরাও দেখার চেষ্টা করছি। তবে আজকে আরো পার্টিকুলারলি দেখবো, একটা ডকুমেন্টারি ফিল্ম দেখবো এইটার উপরে, যেটা শিরোনাম হচ্ছিল কি হয়েছিল সেই কলঙ্কিত রাত। হ্যাঁ, তো হরর টাইপের, রহস্যময়। হ্যাঁ, তো শিরোনামটা এরকম ভাবেই বলা উচিত, কি হয়েছিল সেই দিন রাত্রে, সেই কলঙ্কিত রাত্রে কি হয়েছিল আমরা জানতে চাই। তো সেটাই একদম বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের তরফ থেকে এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সেই রাতে যা ঘটেছিল। আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। তোরা কি চাস? কোথায় নিয়ে যাবি আমাকে? 75-এর 15ই আগস্ট ভোর রাত। ধানমন্ডির বাড়িটি আক্রান্ত হওয়ার আগেই রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মীয় ও মন্ত্রিসভার সদস্য আব্দুর রব সেরনিয়াবাতের হত্যাকাণ্ডের খবর পেয়ে যান। যে ঘরে বঙ্গবন্ধু ছিলেন তার বাইরের বারান্দায় ঘুমিয়েছিল মোহাম্মদ সেলিম ওরফে আব্দুল ও আব্দুর রহমান শেখ ওরফে রমা। উপর থেকেই বঙ্গবন্ধু নিচতলায় তার ব্যক্তিগত সহকারী AFM মহিতুল ইসলামকে টেলিফোন করে বলেন, সেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে, জলদি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে হবে। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কোনো সাড়া শব্দ না পেয়ে মহিতুল গণভবন এক্সচেঞ্জে চেষ্টা করতে থাকেন। ভোর 5:30টার দিকে বঙ্গবন্ধুর বাড়ির রক্ষীরা বিউগল বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন শুরু করা মাত্রই বাড়িটির দিকে দক্ষিণ দিক থেকে সরাসরি আক্রমণ শুরু হয়। একটু পরেই বঙ্গবন্ধু তার ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসেন। ঘুম থেকে ওঠেন গৃহকর্মী আব্দুল আর রমা। বেগম মুজিবের কথায় রমা নিচে নেমে মেইন গেটের বাইরে এসে দেখেন সেনাবাহিনীর কিছু সদস্য গুলি করতে করতে বঙ্গবন্ধুর বাড়ির দিকে এগোচ্ছে। রমা বাড়ির ভেতরে ফিরে দেখেন লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থাতেই বঙ্গবন্ধু নিচতলায় নামছেন। দোতলায় গিয়ে দেখেন বেগম মুজিব আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করছেন। রমা আর দোতলায় দাঁড়িয়ে না থেকে 3 তলায় চলে যান এবং বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামালকে ঘুম থেকে ডেকে তোলেন। ঘটনা শুনে শার্ট প্যান্ট পরে নিচতলায় নামেন শেখ কামাল, সুলতানা কামাল আসেন দোতলা পর্যন্ত। রমা দোতলায় শেখ জামাল ও তার স্ত্রীকেও ঘুম থেকে তোলেন। জামা কাপড় পরে শেখ জামাল তার স্ত্রীকে নিয়ে দোতলায় বেগম মুজিবের কক্ষে যান। ওদিকে গোলাগুলির মধ্যে অভ্যর্থনা কক্ষে বঙ্গবন্ধুর সামনেই বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন মহিতুল। পুলিশ কন্ট্রোল রুম ও গণভবন এক্সচেঞ্জে চেষ্টার এক পর্যায়ে রিসিভার নিয়ে বঙ্গবন্ধু নিজেই বলেন, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। বঙ্গবন্ধু তার কথা শেষ করতে পারেননি। এক ঝাঁক গুলি জানালার কাঁচ ভেঙে অফিসের দেয়ালে লাগে। কাচের এক টুকরায় মহিতুলের ডান হাতের কনুই জখম হয়। ওই জানালা দিয়ে গুলি আসতেই থাকে। বঙ্গবন্ধু টেবিলের পাশে শুয়ে পড়েন এবং মহিতুলের হাত ধরে কাছে টেনে শুইয়ে দেন। এর মধ্যেই গৃহকর্মী আব্দুলকে দিয়ে বঙ্গবন্ধুর কাছে তার পাঞ্জাবি ও চশমা পাঠিয়ে দেন বেগম মুজিব। কিছুক্ষণ পর গুলিবর্ষণ থেমে গেলে বঙ্গবন্ধু উঠে দাঁড়িয়ে আব্দুলের হাত থেকে পাঞ্জাবি আর চশমা নিয়ে পড়েন। নিচতলার এই ঘর থেকে বারান্দায় বের হয়ে বঙ্গবন্ধু পাহারায় থাকা সেনা ও পুলিশ সদস্যদের বলেন, এত গুলি হচ্ছে, তোমরা কি করছো? একথা বলেই বঙ্গবন্ধু উপরে চলে যান।
বঙ্গবন্ধু উপরে উঠতে না উঠতেই শেখ কামাল নিচে নেমে বারান্দায় দাঁড়িয়ে বলেন, আর্মি আর পুলিশ ভাইয়েরা, আপনারা আমার সঙ্গে আসেন। এ সময় শেখ কামালের পেছনে গিয়ে দাঁড়ান মহিতুল ইসলাম ও পুলিশের ডিভিশনাল ডিএসপি নুরুল ইসলাম খান। ঠিক তখনই মেজর নূর, মেজর মহিউদ্দিন এবং ক্যাপ্টেন বজলুল হুদা সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢোকে। গেটের ভেতর ঢুকেই তারা হ্যান্ডস আপ বলে চিৎকার করতে থাকে। মহিতুল ইসলামকে টেনে ঘরের মধ্যে নিয়ে যান নুরুল ইসলাম খান। কোনো কথা না বলেই শেখ কামালের পায়ে গুলি করে বজলুল হুদা। নিজেকে বাঁচাতে লাফ দিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়েন শেখ কামাল। মহিতুলকে বলতে থাকেন, আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল, আপনি ওদেরকে বলেন। মহিতুল ঘাতকদের বলেন, উনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে শেখ কামালকে লক্ষ্য করে বজলুল হুদা তার হাতের স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার শুরু করে। সঙ্গে সঙ্গে মারা যান শেখ কামাল। এর মধ্যে একটা গুলি মহিতুলের হাঁটুতে আর একটা নুরুল ইসলামের পায়ে লাগে। এ অবস্থাতেই মহিতুলকে টেনে নুরুল ইসলাম তার কক্ষে নিয়ে যান। সেখানে তারা দেখেন পুলিশের বিশেষ শাখার এক সদস্য দাঁড়িয়ে ভয়ে কাঁপছে, অস্ত্রটা তার পায়ের কাছে পড়ে আছে। মুহূর্তের মধ্যে ওই ঘরে ঢুকে বজলুল হুদা সবাইকে বাইরে গিয়ে দাঁড়ানোর আদেশ দেয়। নিচে কি হচ্ছে তার কিছুটা আঁচ করতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তিনি দোতলায় তার ঘরের দরজা বন্ধ করে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। এক পর্যায়ে ফোনে তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে পান। তিনি তাকে বলেন, জামিল, তুমি তাড়াতাড়ি আসো, আর্মির লোকেরা আমার বাসায় অ্যাটাক করেছে, শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকেও ফোন করেন বঙ্গবন্ধু। তিনি তাকে বলেন, শফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে, শেখ কামালকে বোধহয় মেরে ফেলেছে, তুমি জলদি ফোর্স পাঠাও। জবাবে শফিউল্লাহ বলেন, আই এম ডুইং সামথিং, ক্যান ইউ গেট আউট অফ দ্য হাউস। বঙ্গবন্ধুর কথা শোনার পরই কর্নেল জামিল তার ব্যক্তিগত লাল রঙের গাড়িটি নিয়ে বঙ্গবন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে ছিলেন নিজের গাড়ি চালক আইনউদ্দিন মোল্লা। কিন্তু পথেই সোবাহানবাগ মসজিদের কাছে তাকে গুলি করে হত্যা করে ঘাতকরা। পালিয়ে বেঁচে যান আইনউদ্দিন। এদিকে বঙ্গবন্ধুর বাড়ির গেটের সামনে মহিতুল, নুরুল ইসলাম, আব্দুল মতিন, পুলিশের বিশেষ শাখার সদস্য সহ অন্য সদস্যদের সারি করে দাঁড় করানো হয়। এর মধ্যে ঘাতকদের একজন পুলিশের বিশেষ শাখার সদস্যকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে তিনি পড়ে যান। এরপর ঘাতকরা গুলি করতে করতে উপরে চলে যায়। তারা শেখ জামালের ঘরের বাথরুমে আশ্রয় নেওয়া গৃহকর্মী আব্দুলকে গুলি করে। হাতে ও পেটে গুলিবিদ্ধ অবস্থাতে তিনি সিঁড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বসে থাকেন। রক্তে ভেসে যায় সারা সিঁড়ি। বঙ্গবন্ধুর ঘরে তিনি ছাড়াও ছিলেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল ও রোজি কামাল। ঘাতকরা বঙ্গবন্ধুর ঘরের বাইরে অবস্থান নেয়। গোলাগুলি থামলে বঙ্গবন্ধু দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসলেই ঘাতকরা তাকে ঘিরে ধরে। মেজর মহিউদ্দিন ও তার সঙ্গের সৈন্যরা বঙ্গবন্ধুকে নিচে নিয়ে যেতে থাকে। ঘাতকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস? কোথায় নিয়ে যাবে আমাকে? বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে মহিউদ্দিন ঘাবড়ে যায়। বঙ্গবন্ধু বলেন, তোরা আমাকে কোথায় নিয়ে যাবি? কি করবি? বেয়াদবি করছিস কেন? এ সময় নিচতলা ও দোতলায় সিঁড়ির মাঝামাঝিতে অবস্থান নেয় বজলুল হুদা ও নূর। বঙ্গবন্ধুকে নিচে নিয়ে আসার সময় নূর কিছু একটা বললে মহিউদ্দিন সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বজলুল হুদা ও নূর তাদের স্টেন গান দিয়ে বঙ্গবন্ধুকে গুলি করে। বঙ্গবন্ধুর বুকে ও পেটে 18টি গুলি লাগে। নিথর দেহটা সিঁড়ির মধ্যে পড়ে থাকে। সারা সিঁড়ি ভেসে যায় রক্তে। বঙ্গবন্ধুর পেছন পেছন রমাও যাচ্ছিলেন, কিন্তু ঘাতকরা তাকে ঘরের মধ্যে চলে যেতে বলে। এর মধ্যে দোতলায় শেখ রেহানার ঘরে থাকা তার চাচা শেখ নাসের ওই কক্ষে যান। তার হাতে গুলি লাগার ক্ষত ছিল। রমাই প্রথম বেগম মুজিবকে জানান বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছে। এ সময় ওই ঘরের বাথরুমে আশ্রয় নেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি কামাল, শেখ নাসের ও রমা।
ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে নিচে নেমে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই মেজর আজিজ পাশা ও রিসালদার মোসলেউদ্দিন তাদের সৈন্যসহ বঙ্গবন্ধুর বাড়িতে আসে। আজিজ পাশা তার সৈন্যদের নিয়ে দোতলায় চলে যায়। তারা বঙ্গবন্ধুর ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে তারা দরজায় গুলি করে। তখন বেগম মুজিব দরজা খুলে দেয় এবং ঘরের মধ্যে যারা আছে তাদের না মারার জন্য অনুরোধ করেন। ঘাতকরা বেগম মুজিব, শেখ রাসেল, শেখ নাসের ও রমাকে নিচে নিয়ে আসতে থাকে। সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ দেখি বেগম মুজিব কান্নায় ভেঙে পড়েন এবং চিৎকার দিয়ে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। রক্তক্ষরণে বিবর্ণ সুলতানা কামালের মুখ। বেগম মুজিব নিচে নামতে অস্বীকৃতি জানান। ঘাতকরা শেখ রাসেল, শেখ নাসের ও রমাকে নিচে নিয়ে যায় আর বেগম মুজিবকে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। বেগম মুজিব সহ বঙ্গবন্ধুর ঘরে আগে থেকেই অবস্থান নেওয়া শেখ জামাল, সুলতানা কামাল ও রোজি কামালকে নির্বিচারে গুলি করে হত্যা করে আজিজ পাশা ও রিসালদার মোসলেউদ্দিন। বেগম মুজিবের নিথর দেহটি ঘরের দরজায় পড়ে থাকে। বাঁ দিকে পড়ে থাকে শেখ জামালের মৃতদেহ। রোজি জামালের মুখে গুলি লাগে আর রক্তক্ষরণে বিবর্ণ হয়ে যায় সুলতানা কামালের মুখ। শেখ নাসের, শেখ রাসেল আর রমাকে নিচে নিয়ে যাওয়া হয়। তাদেরকে সবার সঙ্গে লাইনে দাঁড় করানো হয়। এ সময় শেখ নাসের ঘাতকদের উদ্দেশ্যে বলেন, আমি তো রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই। ঘাতকরা একে অপরকে বলে, শেখ মুজিব বেটার দেন শেখ নাসের। এরপর তারা শেখ নাসেরকে বলে, ঠিক আছে, আপনাকে কিছু বলবো না, আপনি ওই ঘরে গিয়ে বসেন। এই বলে তাকে অফিসের সঙ্গে লাগানো বাথরুমে নিয়ে গুলি করে। এরপর শেখ নাসের পানি পানি বলে গোঙাতে থাকেন। তখন শেখ নাসেরের উপর আরও একবার গুলি বর্ষণ করা হয়। লাইনে দাঁড়িয়ে শেখ রাসেল প্রথমে রমাকে ও পরে মহিতুল ইসলামকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমাকে মারবে না তো? মহিতুল জবাব দেয়, না ভাইয়া, তোমাকে মারবে না। এ সময় শেখ রাসেল তার মায়ের কাছে যেতে চাইলে আজিজ পাশা মহিতুলের কাছ থেকে জোর করে তাকে দোতলায় নিয়ে যেতে বলে। আজিজ পাশার কথা মতো এক হাবিলদার শেখ রাসেলকে দোতলায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। রাসেলের চোখ বের হয়ে আসে আর মাথার পেছনের অংশ থেতলে যায়। রাসেলের দেহটি পড়ে থাকে সুলতানা কামালের পাশে। এই হত্যাযজ্ঞে ঘরের মেঝেতে রক্তের মোটা স্তর পড়ে যায়। এর মাঝে লুটপাট চালায় ঘাতকের দল। বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন তার দুই মেয়ে ছিলেন না। বড় মেয়ে শেখ হাসিনা স্বামীর সঙ্গে জার্মানিতে ছিলেন। ছোট বোন শেখ রেহানাকেও নিয়ে গিয়েছিলেন তারা। 1975 সালের 14ই আগস্ট সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর 2 ফিল্ড রেজিমেন্টের যানবাহনগুলো সচল হয়ে ওঠে। ক্যান্টনমেন্টের দক্ষিণে অবস্থিত ইউনিট থেকে 105 mm কামানগুলোকে ভারী ট্রাক দিয়ে টেনে কুর্মিটোলায় নির্মাণাধীন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নিয়মিত নৈশ প্রশিক্ষণের জন্য। রাত 10টার দিকে সেনানিবাসের উত্তর প্রান্ত থেকে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো ইউনিট থেকে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে 18টি কামান ও 28টি ট্যাঙ্ক একত্রিত হয়। রাত 11:30টার দিকে মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ প্রমুখ সেখানে জড়ো হন। 15ই আগস্ট রাতের প্রথম প্রহরে মেজর ফারুক অফিসারদের নির্দেশ দেন বিমানবন্দরের কাছে হেডকোয়ার্টারে স্কোয়াড্রন অফিসে মিলিত হতে। অফিসারদের অপারেশনের পরিকল্পনা জানায় মেজর ফারুক। তিনিই ছিলেন এই অপারেশনের দায়িত্বে। প্রধান টার্গেট বঙ্গবন্ধুর বাড়ি সরাসরি আক্রমণের পরিকল্পনা করা হয়। ওই বাড়িকে ঘিরে 2টো বৃত্ত তৈরির সিদ্ধান্ত হয় ভেতরের বৃত্তের সদস্যরা সরাসরি বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করবে। বাইরে থেকে রক্ষী বাহিনী বা ভেতর থেকে সেনাবাহিনীর কোনো আক্রমণ এলে তা ঠেকানোর দায়িত্ব দেওয়া হয় বাইরের বৃত্তের সদস্যদের। এর দায়িত্ব দেওয়া হয় মেজর নূর ও মেজর হুদাকে। ঠিক হয় তারা ধানমন্ডির 27 নম্বর রোড, সোবাহানবাগ মসজিদ এবং 32 নম্বর ব্রিজ রোড ব্লক করবে।
প্রধান টার্গেট বঙ্গবন্ধুর বাসা আক্রমণের সঙ্গে সঙ্গে ধানমন্ডিতেই শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব সেনিয়াবাতের বাসায় আক্রমণেরও সিদ্ধান্ত হয়। ডালিমকে বঙ্গবন্ধুর বাসায় আক্রমণের সময় উপস্থিত থাকতে অনুরোধ করেন মেজর ফারুক, কিন্তু পূর্ব সম্পর্কের অজুহাতে বঙ্গবন্ধুর বাসায় আক্রমণে উপস্থিত না থেকে স্বেচ্ছায় সেনিয়াবাতের বাসায় আক্রমণের দায়িত্ব নেয় ডালিম। ভারী মেশিনগান সংযোজিত দ্রুতগতির একটি জিপে রওনা দেন ডালিম, সঙ্গে এক প্লাটুন ল্যান্সার সহ একটি বড় ট্রাক। শেখ মনির বাসায় আক্রমণের দায়িত্ব দেওয়া হয় রিসালদার মুসলিম উদ্দিনকে, তার সঙ্গে দেওয়া হয় 2 প্লাটুন সৈন্য। এক কোম্পানির সেনাসহ রেডিও স্টেশন, বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকার দায়িত্বে থাকে মেজর শাহরিয়ার। একই সঙ্গে ওই গ্রুপকে বিডিআর থেকে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়। 28টি গোলাবিহীন ট্যাঙ্ক নিয়ে শেরে বাংলা নগরে রক্ষী বাহিনীকে প্রতিহত করার দায়িত্ব নেন মেজর ফারুক নিজেই। তবে ট্যাঙ্কের মেশিনগুলোয় প্রচুর গুলি ছিল। মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের জন্য 12টি ট্রাকে 350 সাধারণ সৈনিককে তৈরি করা হয়। সরাসরি আক্রমণে মেজর রশিদের কোনো দায়িত্ব ছিল না, তার দায়িত্ব ছিল হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সমন্বয় করা। তার নেতৃত্বে থাকা 18টি কামানে গোলা ভর্তি করে যুদ্ধাবস্থার জন্য তৈরি রাখা হয়। কামানগুলো রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার এবং বঙ্গবন্ধুর বাসার দিকে তাক করা হয়। একটি 105 mm হাউইটজার কামান রাখা হয় আর্টিলারির মেজর মহিউদ্দিনের অধীনে বঙ্গবন্ধু বাড়ির উল্টো দিকে লেকের পারে। ফারুক তার ট্যাঙ্ক নিয়ে 46 ব্রিগেড ইউনিটের লাইনের একেবারে ভেতর দিয়ে বাইপাস সড়ক ধরে সেনানিবাসের প্রধান সড়কে চলে আসেন। ঢাকা সেনানিবাসে সে সময় সেনাবাহিনীর যে হেলিপ্যাড ছিল তার ঠিক উল্টো দিকের একটি গেট দিয়ে ফারুক তার ট্যাঙ্ক নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েন। এ সময় ফারুককে অনুসরণ করছিল 2টি ট্যাঙ্ক। বাকি ট্যাঙ্কগুলো পথ হারিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ফার্ম গেটের দিকে এগোতে থাকে। ফারুক এয়ারপোর্টের পশ্চিম দিকের দেয়াল ভেঙে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হন। রাত 5:15টার দিকে মেজর ডালিম ও রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে আব্দুর রব সেনিয়াবাদ ও শেখ মনির বাসায় আক্রমণ হয়। শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে ঘাতকরা। প্রাণে বেঁচে যান শেখ মনির ছেলে শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। ডালিমের নেতৃত্বে হত্যা করা হয় আব্দুর রব সেনিয়াবাদ, তার 14 বছর বয়সী মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেনিয়াবাদ, ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু, 3 অতিথি এবং 4 জন কাজের লোককে। পরদিন ঢাকার স্টেশন কমান্ডার আব্দুল হামিদ বঙ্গবন্ধুর লাশ ছাড়া 15ই আগস্টে নিহতদের লাশ দাফন করেন। আব্দুল হামিদ ধানমন্ডির 32 নম্বরের বাসভবন থেকে কফিনে নিহতদের লাশ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শেখ মনি ও আব্দুর রব সেনিয়াবাতের পরিবারের সদস্যদের লাশ সংগ্রহ করে বনানী গোরস্থানে দাফনের ব্যবস্থা করেন। বনানী কবরস্থানে সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি বেগম মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজি কামাল, শেখ রাসেল, 13 নম্বরটি শেখ মনির এবং 14 নম্বরটি আরজু মনির, 17 নম্বরটি সেনিয়াবাতের। আর বাকি কবরগুলো সেদিন এই 3 বাড়িতে যারা নিহত হন তাদের। 16ই আগস্ট সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। সেখানে তাকে দাফন করা হয় তার বাবার কবরের পাশে। সেনাবাহিনীর ওই হেলিকপ্টারের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শমসের আলী। কলঙ্কিত সেই রাতের কথা সংকলিত করেছেন সুমন মাহবুব। তথ্যসূত্র: বঙ্গবন্ধু হত্যা মামলায় AFM মহিতুল ইসলাম, আব্দুর রহমান শেখ ওরফে রমা, মোহাম্মদ সেলিম ওরফে আব্দুল, অবসরপ্রাপ্ত হাবিলদার মোহাম্মদ কুদ্দুস শিকদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ, সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ, আইনউদ্দিন মোল্লা, সোবাহানবাগে নিহত বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনের গাড়ি চালক এর সাক্ষ্য এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের বই 3টি সেনা অভ্যুত্থান,
ও কিছু না বলা কথা। আজকে আমরা যে ডকুমেন্টারি ফিল্মটা দেখলাম সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই বিস্তারিত আলোচনায় যেটা দেখতে পেলাম এটা পুরোপুরি সেনা অভ্যুত্থানের মতো মনে হলো ব্যাপারটা, যেখানে সেনা যারা অফিসাররা রয়েছেন তারাই কিন্তু এই পরিকল্পনাটা করেন এবং শেখ মুজিবুরের যে হত্যাকাণ্ড সেটাই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। পুরোটাই প্ল্যান মাফিক হয়েছিল একদম। মেজর ডালিমের সাথে আরেকজন ছিল পাশা, মেজর পাশা। এই মানে মেজর পাশা আবার পরে আসেন, ঠিক আছে, পরে এসে আবার তাদের মানে ডালিম, হ্যাঁ মেজর ডালিম বা অন্যান্য যাদের ফজলুল হুদা অন্যান্য যাদের এতদিন নাম শুনেছিলাম তারা প্রথমে এসে এই মানে হত্যাকাণ্ড করেন, কিন্তু তারপরে গিয়ে মেজর পাশা আবার তখন আসেন এবং তারপরে আরো যারা ছিল তাদেরকে হত্যা করেন। এবং এই ঘটনা যখন শুনছিলাম সত্যি মর্মান্তিক মনে হচ্ছিল বিষয়টা। মানে আমি বলছি না যে শেখ মুজিবুর রহমান কি করেছেন না করেছেন, কতটা স্বৈরাচারী ছিলেন সেটা যাচ্ছি না, কিন্তু যে প্লটটা এখানে ছিল ভীষণ মর্মান্তিক লেগেছে ব্যাপারটা। কারণ এতগুলো মানুষকে এইভাবে হত্যা করা যেটা, সেটা আমার কাছে খারাপ লেগেছে। তবে তার হয়তো ভুল থাকতে পারে যেগুলো আমরা এতদিন জানতাম না, যেটা হয়তো আমরা বেশ কিছুদিন ধরে স্বৈরাচারী ব্যাপার স্যাপারগুলো যেগুলো শুনলাম, কিন্তু যে পুরো পর্দায় দেখার মতোই আমরা শুনছিলাম। বেশ কিছু নাম রয়েছে এখানে যেগুলো এখন মানে একবারে মনে রাখাটা সম্ভব নয়, আমাদেরও চাপ হয়ে গিয়েছে। সেজন্য কোথায় যাচ্ছে, কিভাবে মেরেছে, সবার অনেক নাম আছে, প্রচুর মেজরের নাম আছে, অফিসারদের নাম আছে যেগুলো আমাদের এখনই মনে থাকবে না, হয়তো 2-4 বার শুনলে তারপর। যেমন মেজর ডালিমের কথা আমরা বা ফজলুল হুদার কথা শুনেছি বলে আমরা এতদিন শুনছি বলে, মেজর ফজলুল হুদা যার কথা শুনেছি তারও আমরা হিস্ট্রি জেনেছি মেজর ডালিমের। হ্যাঁ, তো তার জন্যই তাদেরগুলো মাথার মধ্যে আছে, কিন্তু এখন এতগুলো নাম বলা হয়েছে যে মাথার মধ্যে একটাও নেই। হ্যাঁ, তো মেজর ডালিমের ঘটনা নিয়ে কিন্তু এর আগে আমরা ভিডিও করেছি, সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এবং আজকে যেটা দেখলাম ডকুমেন্টারি ফিল্মে, সেখানে মূলত কণ্ঠ দেওয়া হয়েছে এবং সেই কণ্ঠস্বরে যে কাহিনী আমরা শুনলাম সেটা কিন্তু চোখের সামনে ভাসছে এখনো পর্যন্ত। যেভাবে হত্যা করা হয়েছে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, এবং শুধুমাত্র তার ফ্যামিলিটাকেই না, তার আশেপাশে যারা ছিল যে সমস্ত কর্মচারী বা পরিচারিকা, তো পরিচারিকা আর কে একজন ছিল, হ্যাঁ ওদের ওরা শুধু ছিল। তো তার ছেলে শেখ কামাল এবং প্রথমেই মারা হয়ে গিয়েছে এবং তার স্ত্রীকেও পরবর্তী সময়ে গুলি করা হয়েছে। তো ওনার লাশ যত সম্ভব শেখ কামালের পাশেই, মানে ওর ছেলের পাশেই ছিল। এবং দুজন বাইরে ছিল, তারা হচ্ছেন শেখ হাসিনা তার হাজবেন্ডের সাথে জার্মানিতে ছিলেন, তার যে দুই মেয়ে ছিলেন তারা হচ্ছে বাইরে ছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা যেটুকু জানলাম যে সবাইকে এক জায়গায় দাফন করা হয় এবং শেখ মুজিবুরের যে লাশ সেটা একদিন পরে মানে 16ই আগস্ট ওটা হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে তার বাবার যে কবর ছিল সেই কবরের পাশেই কিন্তু কবর দেওয়া হয়েছে। যাই হোক, যেটুকুই শুনলাম আমি ডিটেলসে শুনে একদিকে খারাপ লাগছিল, এবং যেটা তোমরা বলছো বা তোমাদের প্রচুর মানুষ যেটা বলে যে স্বৈরাচার ছিলেন বা এটা ছিল এতদিন, তো আমরা সেটাই জানলাম। এবং এখানেও কিন্তু সেই কথাটাই বলা হয়েছে মোটামুটি, যে তার যে সমস্ত কাজকর্ম সেগুলো মেনে নিতে পারেনি সেনা, তাকে মেনে নেবে এবং সেনা অভ্যুত্থান ঘটেছিল এটা বলাই যায়, যার ফলেই কিনা এত কাণ্ড কারখানা হয়েছে। এবং সেনা প্রধান যিনি ছিলেন তাকেও হত্যা করা হয়েছিল, রাস্তায় দিয়ে যখন আসছিলেন তখন হত্যা করা হয়েছিল। যখন তিনি ফোনে বললেন যে হ্যাঁ আমি আসছি, তাকে হেল্প করার জন্য এগিয়ে আসছিলেন, তখনই তাকে গুলি করা হয়েছিল, কিন্তু তার ড্রাইভার কোনো রকমে পালিয়ে গিয়েছিল। তো এই ধরনের ছোট ছোট অনেক ঘটনা রয়েছে, পুরোটা প্ল্যান ওয়াইজ হয়েছে, প্ল্যানিং করে হয়েছে, এবং পরবর্তী সময়ে এইটার নিষ্পত্তি হয়েছে যেভাবেই হোক। এবং যেহেতু দুই মেয়ে বাইরে ছিলেন সেহেতু তারা বেঁচে গিয়েছেন, পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন এবং বেশ কিছু যুদ্ধ অপরাধী বা যেরকমই হোক হত্যাকারী তাদেরকে কিন্তু সাজা দেওয়া হয়েছে। যাই হোক, একটা ভারী বিষয়বস্তু ছিল এবং অনেক কিছু ইনফরমেশন ছিল, অনেক কিছু ক্যারেক্টার ছিল এখানে, সেই জন্য অনেকটাই শুনেছি, ডেপথটা বুঝলাম,
কিন্তু তারপরেও ক্যারেক্টারগুলোর নাম এখন মানে একদম সেটা সম্ভব নয়, সেটা তোমরাও বুঝতে পারছো। যাই হোক, তোমাদের মন্তব্য কি অবশ্যই জানতে চাই। এবং এই ভিডিওটা, কারণ তোমরা এর আগে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিওগুলো দেখেছো এবং এই ভিডিওটার সাথে তোমাদের কি মতামত সেই সম্পর্কে একদম কমেন্টসে জানাবে। এবং তোমরা এই রিলেটেড আর কোনো ভিডিও দেখতে যাও কিনা তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।